আমি চলে গেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটা খারাপ বলছি না, কিন্তু ঢাকা বাংলাদেশে তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে আমাদের সময় তো 89-90-তে, তারপরে ছিল রাজশাহী, দেন চিটাগাং, জাহাঙ্গীরনগর। তা আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাঙ্ক্ষিত আইন সাবজেক্ট পাইনি, অন্য সাবজেক্ট পেয়েছিলাম, এই জন্য কি আমি জেলা কোটা নিয়ে পরীক্ষা দেব? তারা ভারত দ্বারা নিয়ন্ত্রিত, ভারতের আনঅফিসিয়াল কলোনি কিনা, বাংলাদেশের জনগণ তো নাই, এবং জনগণকে এটা হালকা করে দেখার কিছু নেই। এবং সমস্ত বিরোধী রাজনৈতিক শ্রেণী পেশার লোকদেরও আমি বলবো যে এই ইস্যুতে অ্যাটলিস্ট নীরবতা ভাঙতে হবে। ভোট করে, সোকল ভোট করে ভারতের কাছে এই পরিমাণ দাসত্ব করতে হচ্ছে, তাহলে তো আমি অনুরোধ করব যে ক্ষমতা তো অনেকদিন হয়েছে, দাসত্ব বাদ দেন, সবাই মিলে আসেন, 1 মাসের একটা তদারকিকালীন সরকার গঠন করেন, ভোটের অধিকার দেন, আপনারা জিতেও যেতে পারেন। আমি শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ শেষ মন্তব্যটা সবচেয়ে প্রণিধানযোগ্য, এবং আমি নিজেও মনে করি যে আমাদের উচিতই ছিল 72 থেকেই, ধরেন থানায় থানায় বা এখন উপজেলা, জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে স্বাধীনতা বিরোধী রাজাকারদের, স্বাধীনতা বিরোধী অপরাধীদের, আলবদর আলশামসদের তালিকা তৈরি করা। তাহলে হতো কি, জিনিসগুলো অনেক আগেই সমাধান হতো। আর এখানে একজন দর্শক, আমি নামটা ভুলে যাওয়ার জন্য ওনার কাছে দুঃখিত, উনি সুন্দর বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় নিয়মিত মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে 60,000 বা মেজর হাফিজ সাহেবের কথা অনুযায়ী 80,000, আর এখন সেটা বেড়েছে 2.5 লক্ষ। মুক্তিযুদ্ধ রিয়েল অর্থে রণাঙ্গনের যুদ্ধ তো 16ই ডিসেম্বরে শেষ হয়েছে। তো যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধা বাড়ে কেন? আপনাকে আমি একটা কথা বলি। তার আগে আমার বন্ধু ব্যারিস্টার জিল্লুর রহমান সাহেব আমাকে যে সুনামে ভূষিত করেছেন যে আমি চালাক, আমার মনে হয় জিল্লু ভাই আমার পর বেশি ভালোবেসে ফেলেছেন। আমি চালাক হলে সরকারের যে কোনো পোস্টে থাকতাম, কোটি কোটি টাকার কামাই করতাম, লুটপাট করতাম, আর এগুলো টকশো করতাম না, তসবিহ টিপতাম আর খালি ওমরায় যেতাম। আমি অ্যাকচুয়ালি বিচার বিভাগ নিয়ে আরেকদিন সময় করে কথা বলা যাবে। আমি খুব বিনয়ের সঙ্গে, জিল্লু ভাই অত্যন্ত সজ্জন মানুষ, আমি আবারও আমার লিগাল প্রপোজিশনে ঠিক থাকবো। একজন আইনজীবী হিসেবে 27 বছর সাংবিধানিক আদালতে নিয়মিত প্র্যাকটিস করছি, ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হোক। সেটা হচ্ছে কোর্টরুম, এটা প্রধান বিচারপতিরও বিষয় না, জিল্লু ভাইয়েরও বিষয় না, এটা হচ্ছে আমাদের যারা কোর্ট রিপোর্টার। জিল্লু ভাইকে আমি বলি, ডক্টর কলিমুল্লাহ স্যারেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারেরও, যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে কোর্ট রিপোর্টারদের মাস্ট এলএলবি পাস করতে হবে। সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, যেটা অত্যন্ত স্বাধীন, অন্তত আমাদের চেয়ে বহু গুণে স্বাধীনভাবে কাজ করে, কিন্তু তারা সাংবাদিকদের কোর্টরুমে রিপোর্টিং এর আগে এলএলবি পাস বাধ্যতামূলক করে। এবং আমি যখন প্রথম 98 জানুয়ারি ফেব্রুয়ারিতে প্র্যাকটিসে ঢুকলাম, তখন আমি দেখেছি অনেক আপনার ম্যাক্সিমাম কোর্ট রিপোর্টারই ছিল এই আমাদের লয়ার বন্ধুরা। ঠিক যেরকম বিশ্ববিদ্যালয়ে কলিমুল্লাহ স্যার ভালো বলতে পারবে, বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্ররাই বিশ্ববিদ্যালয়ের মেইন প্রতিবেদক। আমরা আমাদের ছাত্র জীবনও দেখেছি। কারণ হয় কি, প্রত্যেক জায়গার একটা কিছু নিজস্ব আবহ থাকে, নিজস্ব ভাষা থাকে। আমি এখনো একদম অটুট, সেটি হচ্ছে কোনো অবস্থাতেই এ কনভারসেশন বিটুইন দ্য লয়ার অ্যান্ড দ্য জাজ, মে বি দ্য অনারেবল চিফ জাস্টিস, এই ধরনের কনভারসেশনকে রিপোর্টিং করা, এটি প্রকৃতপক্ষে বস্তুনিষ্ঠ রিপোর্টিং না। রিপোর্টিং আপনি করবেন যেটা কোর্টের আদেশ হবে, কোর্টের অবজারভেশন হবে। কোর্টরুমে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা হয়, এবং অতীতে যে বিভিন্ন সময় কন্টেম্প্ট হয়েছে, অনেক সময় কোর্টেও ভুল বুঝাবুঝি হয়েছে, সেটা হচ্ছে আমাদের কোর্ট রিপোর্টারদের দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং এর জন্য। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর বিচার বিভাগ নিয়ে তো আলোচনা, আমি তো শুরুতেই বলেছি যে প্রধান বিচারপতি সাবেক অত্যন্ত জ্ঞানী বিচারপতি হাবিবুর রহমান শেলী বলেছে, রায়ের সমালোচনা করার অধিকার জনগণের বাক স্বাধীনতার। আর আমি জিল্লু ভাইয়ের সঙ্গে একদম একমত যে মুক্তিযোদ্ধাদের সন্তান বা দরিদ্রদের কোটা রাখার সুযোগই নাই। যাও যতটুকু যা দিয়েছিল এতদিনে, ঠিক আছে, না মানলাম, কথার কথা না মেনেও লাভ নেই, পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজিশন, কিন্তু নতুন করে এই কোটাগুলো দেওয়া সঠিক। এবং আমি মনে করি 30 বাদ দিয়ে যে আরো 36% থাকলো, যদি 30 বাদ দেন আপনি, সেইখানে 36% থাকলে আমি দেখেছি আজকে কয়েক ছাত্র বলেছে যে একেবারে প্রতিবন্ধী এবং আদিবাসী ছাড়া
অন্য কোটাগুলো, জেলা কোটার এতদিন পরে জেলা কোটা রাখার কি যুক্তি আছে? আমাকে আপনি বুঝান জেলা কোটার কি যুক্তি? আপনি মেধা মননের ভিত্তিতে প্রতিযোগিতা করবেন। আপনি যেমন আমার মেধা এলাও করেনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি, আমি চলে গেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটা খারাপ বলছি না, কিন্তু বাংলাদেশে তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে আমাদের সময় তো 89-90-তে, তারপরে ছিল রাজশাহী, দেন চিটাগাং, জাহাঙ্গীরনগর। তা আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কাঙ্ক্ষিত আইন সাবজেক্ট পাইনি, অন্য সাবজেক্ট পেয়েছিলাম, এই জন্য কি আমি জেলা কোটা নিয়ে পরীক্ষা দেবো, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবো গাইবান্ধা কোটা নিয়ে, আমার বাড়ি যেখানে বা আমার বাবা মুক্তিযুদ্ধ? এই জন্য মেধা যেখানে সেখানে এত কোটা রাখারই, হ্যাঁ সংবিধানে 29 অনুযায়ী অনগ্রসর মানে হচ্ছে একেবারেই যে কারণে খুবই অনগ্রসর, আমার দৃষ্টিতে খুবই অনগ্রসর এখন হচ্ছে উপজাতিরা, এখনো তাদের জন্য, আর প্রতিবন্ধী যারা, তাও সব ধরনের সার্ভিস হয়তো না যেগুলো তারা দিতে পারে। যাই হোক, সেই প্রশ্ন আমি মনে ক্লিয়ার করেছি। এখন আসেন আমাদের হাসান, ওর নাম যেন কি লেখেন, হাসান মাহমুদ। এখন ডক্টর কলিমুল্লাহ একজন একাডেমিশিয়ান, আমি আমার এই বিষয়ে লেখাপড়া যতটুকু করেছি, রাষ্ট্রের অনেকগুলো সংজ্ঞা থেকে, অনেক ধরনের রাজ্য, করদ রাজ্য, আশ্রিত রাজ্য, প্রোটেক্টিভ রাষ্ট্র। হাসান মাহমুদ বলল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে চীনের আপত্তি নাই, মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করবে। দুঃখিত, ভারতের নরেন্দ্র মোদীর আপত্তি নাই, নরেন্দ্র মোদীর কাছে অনুমতি জানিয়েছেন। আমি তো এখন পর্যন্ত, মানে ইংলিশে বলে হোপ এগেইনস্ট হোপ, আমি তো আশা করেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করা, যে তুমি তো সার্বভৌমত্ব বিরোধী কথা বলেছো, তাকে স্যাক করবে, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, যেটা তার একান্ত ব্যক্তিগত কথা কিনা। আর সত্যি যদি এটা ঘটে থাকে তাহলে তো আর কবি নীরব, জনগণের প্রতিরোধ ছাড়া উপায় নেই। কারণ একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কোন দেশে যাবে না যাবে, এটা যদি প্রতিবেশী দেশের অনুমোদন লাগে, তাহলে তাকে কি বলে? কলিমুল্লাহ স্যার, জিল্লু ভাইরা অনেক শিক্ষিত মানুষ, তারা আরো ভালো হেল্প করতে পারবে। অঙ্গরাজ্য তো ডাইরেক্ট বলা যাবে না, করদ রাজ্য কিনা, প্রোটেক্টিভ রাজ্য কিনা, অথবা আমি এটাকে মনে করি আনডিক্লেয়ার্ড কলোনি, যেরকম এই সরকার অঘোষিত বাকশাল চালু করেছে, এক দল এক পরিবারের শাসন, ঠিক সেরকম আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমার সবই থাকবে কিন্তু মৌলিক সিদ্ধান্ত আমার অনুমতি ছাড়া হবে না। বাংলাদেশ সরকারকে আজকে ক্লিয়ার করতে হবে তারা ভারত দ্বারা নিয়ন্ত্রিত, ভারতের আনঅফিসিয়াল কলোনি কিনা। বাংলাদেশের জনগণ তো নাই, এবং জনগণকে এটা হালকা করে দেখার কিছু নেই। এবং সমস্ত বিরোধী রাজনৈতিক শ্রেণী পেশার লোকদেরও আমি বলবো যে এই ইস্যুতে অ্যাটলিস্ট নীরবতা ভাঙতে হবে, কারণ এর চাইতে বেদনার এবং এর চাইতে লজ্জাজনক, এবং যে দল যে সরকার কথায় কথায় মুক্তিযুদ্ধকে ফেনা তোলে, মুক্তিযুদ্ধকে বিক্রি করে, তাদের পররাষ্ট্রমন্ত্রী যখন বলে যে ভারতের আপত্তি নাই মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে, এটা আর যাই হোক বঙ্গবন্ধুর কন্যাকে মানায় না। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী তো পরে, যে বঙ্গবন্ধু ভারতের চোখ রাঙানিকে ভ্রুকুটি মানে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওয়াইসি সম্মেলনে গিয়েছিল। বঙ্গবন্ধুর অনেক সমালোচনা আমরা করি, আমিও করি, রাজনৈতিক ব্যক্তিত্বরা সমালোচনার ঊর্ধ্বে না, কারণ একমাত্র সৃষ্টিকর্তার সমালোচনা করা যায় না। তো সেইখানে বঙ্গবন্ধুর অনেক সমালোচনা আমরা করি, এটা গণতন্ত্রের অধিকার, কিন্তু স্বাধীন চেতা হিসাবে তার সমালোচনা করা, ঠিক যেরকম জিয়াউর রহমানও স্বাধীন চেতা। তো সেইখানে পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আসলে আমার, জানেন, এই সরকারের উপর রাগ ঘৃণার চেয়ে এই সরকারের উপর আমার মায়া হয়। অবৈধ ক্ষমতায় টিকে থাকতে গিয়ে নিজেদেরকে কোন জায়গায় মানে নিজেদেরকে সঁপে দিয়েছে, একটা বিদেশ সফরেরও কোনো অধিকার এই সরকারের নাই। আমি তো দেখছি এই সরকার সবচাইতে অসহায় সরকার গত 30-40 বছরের মধ্যে। এবং তারপরে অন্যান্য ঘটনা ঘটছে, তার এক একটা ব্লু আই বয় কন্যারা কি কি করছে, ডেপুটি স্পিকারের পুত্র সহ আরো বের হবে। পুলিশ প্রশাসনের জিল্লু ভাইয়ের যে কত বন্ধু এখন ধরা খাবে, আমাদের এলাকাও ধরা খাবে জিল্লু ভাই, বেনজির মতিউর সব জায়গাতেই আছে, খালি সময়ের অপেক্ষা ছাগল কিনা বা কোনো দ্বন্দ্ব হওয়া, তাহলেই প্রকাশ পাবে। তো এই হাসান মাহমুদের এই উক্তি আমাদের একটি দেশের জন্য অপমান না
আমি তো মনে করি এর তদন্ত হওয়া দরকার। আর আসলেই যদি আওয়ামী লীগ এই চুক্তি করেই 2024-এ জনগণের উপর মানে বুলেট বেয়নেট দিয়ে অধিকার কেড়ে নিয়ে ভোট করে, সো-কল্ড ভোট করে ভারতের কাছে এই পরিমাণ দাসত্ব করতে হচ্ছে, তাহলে তো আমি অনুরোধ করব যে ক্ষমতা তো অনেকদিন হয়েছে, দাসত্ব বাদ দেন, সবাই মিলে আসেন, 1 মাসের একটা তদারকিকালীন সরকার গঠন করেন, ভোটের অধিকার দেন। আপনারা জিতেও যেতে পারেন আওয়ামী লীগ, কারণ আপনারা তো বলেন বিএনপি নেত্রী নাই, বিএনপি নেতা নাই, কোন দল নাই, আপনারাই জিতবেন। কলঙ্ক মাথায় নিয়ে শাসন করার দরকার কি? জনগণের ভোটে করেন। হাসান মাহমুদের এই বক্তব্য প্রমাণ করে অ্যাকচুয়ালি যে ভারতের কাছে এই সরকার কিভাবে দাসত্ব বরণ করেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।